নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন গল্পকথা বাই পায়েল। আজকের গল্পের নাম বন্ধন। গল্পকথা বাই পায়েল অরিজিনালসের একদম আনকোরা নতুন এই গল্পগুলো শুনতে আপনাদের কেমন লাগছে নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন গল্পকথা বাই পায়েল। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প বন্ধন। গতকাল রাতে একটু ঘুমোতে পারেননি অরুণা দেবী। ছটফট করেছেন এক অব্যক্ত যন্ত্রণায়। তার ছেলে রূপান্তরের করা ভুলের প্রায়শ্চিত্ত কিভাবে করবেন সেই সিদ্ধান্ত নেওয়া খুব একটা সহজ ছিল না তার কাছে। পরদিন সকালে রূপান্তর অফিস বেরোনোর আগেই তিনি গিয়ে দাঁড়ালেন ছেলের ঘরের দরজায়। রূপকে তিনি পরিষ্কার ভাষায় নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলেন। রূপান্তর নিজের কৃতকর্মের জন্য যথেষ্ট অনুতপ্ত, মরমে মরে আছে প্রায়, কিন্তু বিয়ের নাম শুনে মৃদু গলায় প্রতিবাদ জানানোর চেষ্টা করল। অরুণা দেবী বললেন, না না, আমি তোমার মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না রূপ। মেয়েটির যে ক্ষতি তুমি করেছ তার ক্ষতিপূরণ তোমাকেই করতে হবে, আর এটাই আমার শেষ কথা। তোমাকে পরীকেই বিয়ে করতে হবে, আমি সব ব্যবস্থা করছি। রূপান্তর আবার বলার চেষ্টা করল, কিন্তু মা। অরুণা দেবী তাকে থামিয়ে দিয়ে আবার বললেন, আর কোনো কিন্তুর কোনো জায়গা নেই কোথাও। রূপান্তর ধীর গলায় আবার বলার চেষ্টা করল, মা, আমি জানি আমি একটা চরম অন্যায় করেছি, কিন্তু তার জন্য এই সারা জীবনের শাস্তিটা কি আমার প্রাপ্য? অন্য কোনোভাবেও তো ওদের জন্য কিছু করা যায়। অরুণা দেবী বললেন, না, যায় না। তোমাকে মেয়েটিকে বিয়ে করতেই হবে। ওদের কোনো মান সম্মান নেই, লোক জানাজানি হয়ে গেছে। ওই মেয়েকে কে বিয়ে করবে? এক তো তুমি অন্যায় করেছ, তার উপর ছি ছি। আজ তোমার বাবা বেঁচে থাকলে তোমার মুখ দর্শন করতেন না। এরকম একটা জঘন্য কাজ তুমি করলে কি করে? এবারে রূপান্তর প্রচণ্ড উত্তেজিত হয়ে বলে উঠল, ওই বাবা নামে লোকটার নাম তুমি নেবে না মা। ওই লোকটার জন্যেই তো আমাদের জীবনটা এমন এলোমেলো হয়ে গেল। তুমি জানো না, ওই লোকটাকে আমি ঘেন্না করি, ঘেন্না। অরুণা দেবী ঠান্ডা শান্ত গলায় ছেলেকে উত্তর দিলেন, রূপ, উনি আর যাই করুন, উনি তোমার বাবা। আর যে মানুষটার আজ আর পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই, তার উপর রাগ পুষে রেখে কি লাভ বলো তো? রূপান্তর বলল, তুমি যাই বলো মা, আমি ওই লোকটার কথা কিচ্ছু শুনতে চাই না। তবে তুমি যা চাইছ আমি তাই করব। ওই মেয়েটিকেই আমি বিয়ে করব। কিন্তু এইটুকু জেনে রেখো, ওই মেয়েটাকেও আমি ঘেন্না করি। তাই বিয়ে করলেও কোনো দিনও ও আমার স্ত্রীর অধিকার পাবে না। অরুণা দেবী একটি দীর্ঘশ্বাস ফেলেন, তারপর বলেন, সামনের সপ্তাহে একটা ভালো দিন আছে, ওই দিনই আমি তোমার সাথে পরীর বিয়ের ব্যবস্থা করছি। রূপান্তর ওরফে রূপ মনে মনে ভাবে, ভালো দিন কি সত্যিই তার জীবনে আর কোনোদিনও আসবে? দেখতে দেখতে তাদের বিয়ের দিনও চলে এলো। রূপ অথবা পরেই কোনোরকম উৎসব অনুষ্ঠান করে বিয়ে করতে চায়নি, কিন্তু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব কোনো ব্যাপারে প্রশ্ন করার সুযোগ পাক, এটা অরুণা দেবী কোনোভাবেই চাননি। সেই রাতে রূপ পরীকে ধর্ষণ করেছিল। না, রূপের মতো ছেলের সত্যিই এমন একটা জঘন্য কাজ করার কথা নয়। একটা চরম ভুল বোঝাবুঝি আর অতীতে ঘটে যাওয়া একটা সর্বনাশ এভাবে যে আবার জীবনটা তছনছ করে দেবে তিনি ভাবতেও পারেননি। সবকিছু আবার ঠিক হবে কি? তার ভাবনার তালটা কেটে গেল সজলবাবুর কথায়। সজলবাবু পরীর বাবা, অতি সাধারণ সহজ সরল মানুষ তিনি। শিক্ষকতা করেন একটি স্কুলে, বছরখানেক বাদে রিটায়ার করবেন। সজলবাবুদের তুলনায় তারা অনেক বেশি উচ্চবিত্ত, তাই এই বিয়েতে সবাই কম বেশি একটু অবাক হলেও
অরুণা দেবীর ব্যক্তিত্বের কারণে কেউ কোনো প্রশ্ন করার সাহস দেখায়নি। সজলবাবু একটু ইতস্তত করে তাকে বললেন, আপনার ছেলে আমার মেয়ের যতই ক্ষতি করুক, আপনি যেভাবে পরীকে কাছে টেনে নিয়ে বাড়ির বউয়ের স্বীকৃতি দিলেন, আমি কোনোদিনও ভাবিনি এমন হতে পারে। ভেবেছিলাম আমাদের সবার জীবন শেষ হয়ে গেল। অরুণা দেবী বললেন, এভাবে বলবেন না, আমি কিছুই করিনি। আসলে আমিও তো একটি মেয়ের মা। তাই মেয়ে ধর্ষিতা হলে মা বাবার মনের কি অবস্থা হতে পারে ভেবে শিউরে উঠেছিলাম। রূপের অন্যায়ের প্রায়শ্চিত্ত তো ওকে করতেই হতো ভাই। সজলবাবু বললেন, একটা সামান্য ভুল বোঝাবুঝি থেকে কত বড় সর্বনাশ ঘটে গেল বলুন তো। হরি ওকে নিজের বান্ধবীর চিটিংবাজ প্রেমিক ভেবে এত লোকজন ভর্তি রেস্টুরেন্টে চড় মারল, আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই যাচ্ছে তাই অপমান করল। আর সেই রাগে ওকে একা পেয়ে রূপান্তর এত বড় একটা কাণ্ড ঘটিয়ে। অরুণা দেবী বলে উঠলেন তার কথার মাঝখানে, থাক না ভাই, যা হওয়ার তো হয়েই গেছে। এখন শুধু প্রার্থনা করি সব তিক্ততা দূর হয়ে ওদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হোক। সজলবাবু বললেন, কিন্তু রূপান্তর কি আমার মেয়েটাকে কোনোদিনও মেনে নেবে? আমি যে দেখেছি দিদি, ওর চোখে পরীর জন্য ভীষণ ঘৃণা। আর পরীও কি ক্ষমা করবে কোনোদিনও ওকে? আমাদের মুখ চেয়ে মেয়েটা বিয়েতে রাজি হয়েছে, যাতে ওর মা আর আমার দিকে কেউ আঙুল না তোলে। অরুণা দেবী বললেন, অত চিন্তা করবেন না, সময় সব ঠিক করে দেবে। আজ রূপান্তর আর পরীর ফুলশয্যার রাত। রূপান্তরের ছোট বোন রূপকথা দাদাকে ঠেলে ঘরের দিকে নিয়ে যেতে যেতে বলে, দাদা ভাই, যা হয়ে গেছে গেছে, সব ভুলে যা প্লিজ। একটা নতুন জীবন শুরু কর, আর পিছনে ফিরে তাকাস না। রূপান্তর বলে, কথা তুইও? মাকে সত্যি কথাটা বলতে পারিনি, কিন্তু তোকে তো আমি সব কথা বলেছি বল। জানি আমি অন্যায় করেছি, সেই অন্যায়ের হয়তো ক্ষমা হয় না, কিন্তু এই মেয়েটার হঠকারিতার জন্য আমি সবার চোখে ছোট হয়ে গেছিলাম। আমাদের অফিসের লোকজন, তুই তো জানিস, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। শেষ পর্যন্ত আমাকে ওই অফিস ছেড়ে অন্য অফিসে জয়েন করতে হলো। সেদিন রত্নদ্বীপের ফ্ল্যাট ভেবে ভুল করে যখন ওর বাড়িতে ঢুকে পড়েছিলাম, ফাঁকা বাড়িতে ও নিজের ভুল স্বীকার করার বদলে সমানে তর্ক করে যাচ্ছিল আমার সাথে। আর ঠিক তখনই তখনই ওই মহিলার ছবি আমি ওই মেয়েটির বাড়িতে দেখতে পেলাম জানিস। রাগে আমি অন্ধ হয়ে গেলাম। ওই মহিলা নাকি মেয়েটির মাসি। প্রতিশোধের আগুনে আমি এমন একটা কাজ করে বসলাম কিছু না ভেবেই, যে সেই কাজ করা কোনো পুরুষেরই যে কোনো পরিস্থিতিতেই কতটা অপরাধের। রূপকথা আবার বলে উঠল, দাদা ভাই, শান্ত হ, এসব ভেবে আর নিজেকে কষ্ট দিস না রে। আমাদের যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে বল। মায়ের মুখ চেয়ে সব ভুলে যাই আমরা, চল। মা জানতে পারলে আরো কষ্ট পাবে। যা তুই ঘরে যা, ঠান্ডা মাথায় বৌদির সাথে কথা বল। আমি নিজের ঘরে গেলাম। কথার আওয়াজে ঘরের ভেতর থেকে দরজার দিকে এগিয়ে এসে দাঁড়িয়েছিল নববধূ পরী। সে শুনে ফেলে তাদের দুই ভাই বোনের কথোপকথন। স্থির হয়ে দাঁড়িয়ে শুনতে শুনতে হঠাৎ খেয়াল করে রূপান্তর এগিয়ে আসছে ঘরের দিকে। তাড়াতাড়ি ভেতরে গিয়ে জানালার পাশে পেছন ঘুরে দাঁড়ায় সে। রূপান্তর ঘরে ঢোকে, একটু ইতস্তত করে কিছুক্ষণ, তারপর পরীকে বলে, সেদিন যা হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি আজ। আমি খুব লজ্জিত, কি বলবো জানি না। বোধহয় আমার শুভবুদ্ধি শিক্ষা দীক্ষার লোপ পেয়েছিল সেদিন। তবে এই কথাও সত্যি, যা যা আমাদের মধ্যে ঘটেছে তারপর তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করা আমার পক্ষে অসম্ভব। পরি এবারে ঘুরে তাকায় তার দিকে। আর তোমার পক্ষেও আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয় কোনোদিনও, আমি জানি। তবে আমার মনে হয় এই মুহূর্তে আমাদের দুজনেরই বাড়ির লোকের মুখ চেয়ে সবার সামনে যতটা সম্ভব
স্বাভাবিক থাকার চেষ্টা করাই উচিত। আমি মায়ের কাছে শুনেছি যে তুমি আইন নিয়ে পড়াশোনা করছো। তোমার পড়াশোনা শেষ হয়ে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে নিজের জীবনের সিদ্ধান্ত বদলও করতে পারো। আমার দিক থেকে সব রকম সহযোগিতা তুমি পাবে। পরি তার দিকে তাকিয়েই উত্তর দিল, আমিও তোমার কাছে ক্ষমা চাইছি। ভুল বুঝে আমিও তোমার মান সম্মান নষ্ট করেছি, সবার সামনে তোমাকে সেদিন অনেক ছোট করেছি। তবে তুমি ঠিকই বলেছ, যা কিছু আমাদের মধ্যে হয়েছে তারপর আর আমাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হওয়া অসম্ভব। পরিস্থিতি একটু ঠিক হয়ে গেলে আমি আমার নিজের বাড়িতে ফিরে যাব, আর তুমিও আমাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করতে পারবে। আর আমিও কোর্টে প্র্যাকটিস করতে আরম্ভ করব। রূপান্তর বলল, ঠিক বলেছ। তবে শুধু প্র্যাকটিস কেন, তুমিও বিয়ে করে নতুন জীবন শুরু করতে পারবে। অবশ্য আমি জানি না তোমার পছন্দের কেউ ছিল কিনা, বা আমার জন্য সে তোমার জীবন থেকে হারিয়ে গেল কিনা। পড়িয়া আবার উত্তর দিল, না না, আমার জীবনে তেমন কেউ কোনোদিনও ছিল না। কি জানি ভবিষ্যতেও কেউ থাকবে কিনা জীবনে। রূপান্তর তাকে বলল, আমাদের ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবে, থাক সে কথা। তুমি আপাতত এই ঘরেই শুয়ে পড়ো, আমি আমার স্টাডি রুমে যাচ্ছি। ভয় নেই, ওটা আমার বারান্দার সাথে জোড়া, তাই কেউ কোনোদিনও জানতে পারবে না আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। বারান্দা দিয়ে বেরিয়ে পাশের ঘরে চলে যায় রূপান্তর। পরি খাটে এসে বসে এলোমেলো পায়ে। এভাবেই কেটে যায় আরও কয়েকটা মাস। আজ পরীক্ষার শেষে মায়ের কাছে এসেছে পরি। এই কয়েক মাসে রূপান্তরের সঙ্গে প্রয়োজন ছাড়া খুব বেশি কথাবার্তা না হলেও অরুণা দেবী আর রূপকথা তাকে ভীষণ আপন করে নিয়েছে। সেও মানসিকভাবে বড্ড জড়িয়ে গেছে এদের সাথে। কিন্তু সে রাতে শোনা রূপকথা আর রূপান্তরের অদ্ভুত কথোপকথনটা সে ভোলেনি এক মুহূর্তের জন্যেও। কথাকে জিজ্ঞেস করতে সে ইতস্তত বোধ করেছে, কি জানি কোন ভয়ঙ্কর অতীত বেরিয়ে আসবে। আজ সেটাই নিজের মায়ের মুখোমুখি দাঁড়িয়ে। মা, তুমি আজ কিচ্ছু লুকিও না আমার কাছে। মেধামাসির অতীত সম্পর্কে সব কথা বলো প্লিজ। মেধামাসির অন্ধকার জীবন কিছুটা হলেও আমার সর্বনাশের জন্য দায়ী মা। তার মা সুধাময়ী বললেন, এইসব কি বলছিস তুই? মেধার জীবনের সাথে তোর সর্বনাশের কি সম্পর্ক? পরি বলল, আছে মা, তুমি আগে বলো আমাকে, মেধামাসির কথা তোমরা কেন আমাকে বলতে চাইতে না? কেনই বা মেধামাসিকে দিদুন বাড়িতে ঢুকতে দিত না? কেনই বা মেধামাসি দিদুনকে লুকিয়ে আমাদের বাড়িতে আসত? বলো না মা। সুধাময়ী মুখ নিচু করে বললেন, তোর মেধামাসির সাথে এক বিবাহিত ডাক্তারবাবুর অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। আমরা ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে কিছুই শুনতে রাজি ছিল না। এমনকি মা জানতে পেরেছিল ওই ডাক্তারবাবুর খুব একটা দোষ ছিল না। মেধাই নাকি ওনাকে বিভিন্ন কৌশলে তার পরিবারের থেকে সরিয়ে আনে। তাই মা মেধাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর এক ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায় হঠাৎ একসঙ্গে। শেষ পর্যন্ত ওরা একসাথেই থাকছিল। শুনেছি ওই ডাক্তারবাবুর ছেলে মেয়েরা তখন ছোট ছিল। মেধা না পারল নিজেও বাঁচতে, আর সাথে সাথে ডাক্তারবাবুর পরিবারটাও শেষ করে দিয়ে গেল। কিন্তু তুই কেন এসব কথা জানতে চাইছিস এতদিন পরে? কি সম্পর্ক এর সাথে তোর ঘটনার? ওরই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, খুব গভীর সম্পর্ক মা। রূপান্তর সেই ডাক্তারবাবুরই ছেলে। সেই রাতে ও আমাদের বাড়িতে মেধামাসির ছবি দেখেই আরও ক্ষেপে যায়, আর তা না হলে হয়তো আমার এত বড় সর্বনাশ ঘটত না মা। ওর মা নিজের স্বামীকে ক্ষমা করে দিলেও রূপ ওর বাবা আর মেধামাসির জন্য তীব্র ঘৃণা জমিয়ে রেখেছে নিজের মনের মধ্যে। তবে মেধা যে আমার মাসি, সে কথা রূপ মাকে না বললেও আমার মনে হয় উনি সব জানেন। তবুও উনি আমাকে ভীষণ আপন করে নিয়েছেন। ও বাড়িতে কথার সঙ্গে আমার কোনো তফাৎ নেই মা। সুধাময়ী বললেন, এসব কথা রূপান্তর নিজে বলেছে তোকে? পরি বলে,
না মা, রূপান্তর নিজের বোনের সাথে কথা বলছিল, আমি শুনে ফেলেছিলাম। সুধাময়ী বললেন, হায় ভগবান, কোনোদিনও ভাবিনি অতীত এইভাবে ফিরে আসবে আমাদের জীবনে। শোন পরি, আমি জানি তোর সাথে চরম অন্যায় হয়েছে মা, কিন্তু তাও বলছি, তোর মাসির কারণে যে ক্ষত ওদের পরিবারে হয়েছে তা তুই তোর ভালোবাসা দিয়ে ভরিয়ে দিস মা। আমি জানি তাতে তোর জীবনও সুখে ভরে উঠবে। পরি মাকে জড়িয়ে ধরে দুহাত দিয়ে। মনের মধ্যে তাদের দুজনেরই নিজের নিজের ভাবনার তোলপাড় চলছিল তখন। এরপরে কেটে যায় আরও বেশ কয়েকটা বছর। আপাতত অরুণা দেবী একটি বছর দুয়েকের ফুটফুটে ছোট্ট বাচ্চা ছেলের পিছনে খাওয়ার থালা হাতে দৌড়ে বেড়াচ্ছেন আর বলছেন, রোদ্দুর, দাঁড়াও বলছি দাদা ভাই, দাঁড়াও বলছি, আমি তো বুড়ো হয়েছে দাদা, আর কি তোমার পেছনে ছুটতে পারে? এমন সময়ে উকিলের পোশাক পরিহিতা পরেই ঘরে ঢুকে ধরে ফেলে ছেলে রোদ্দুরকে, আদর করে। তারপরে বলে ওঠে, এই দুষ্টু, ঠাম্মিকে আবার জ্বালাচ্ছিস? যা খেয়ে নে বলছি। দাঁড়াও মা, আমি জামা কাপড় বদলে খাইয়ে দিচ্ছি। খুব দুষ্টু হচ্ছে দিন দিন ছেলেটা আমার। এমন সময়ে রূপকথাও পেছনে পেছনে সেই ঘরে কথা বলতে বলতে ঢোকে। বৌদি, তুমি ঘরে যাও, এই তো এলে খেতে খুঁটে। আমাদের দুষ্টুটাকে আমি খাইয়ে দিচ্ছি। আর তুমি তৈরিও তো হবে নাকি? একটু পরেই তো আবার সবাই চলে আসবে। রাত্রিবেলা তাদের বেডরুমের আলো আধারে বারান্দায় দাঁড়িয়েছিল পরি। রূপান্তর এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলল, আমাদের পঞ্চম বিবাহবার্ষিকীটা ভালোই কাটল সবার সাথে হৈ হৈ করে, কি বলো উকিল ম্যাডাম? পরি উত্তর দিল, হ্যাঁ, অনেক দিন পর বেশ হইচই হলো বাড়িতে। আচ্ছা, সত্যি কোনোদিনও কি আমরা ভেবেছিলাম এই দিনটা একসাথে পালন করব? বলো না রূপ, তুমি ভেবেছিলে? রূপান্তর আরও শক্ত করে দুহাতে জড়িয়ে ধরে পরীকে। না, সত্যি ভাবিনি যে আমরা একে অপরের সাথে এভাবে জড়িয়ে যাব। পরি বলল, জানো, আমি কোর্টে যাওয়া শুরু করতেই যখন তুমি বললে আমি এবার নিজের মতো জীবন বেছে নিতে পারি, খুব রাগ হয়েছিল। তারপরে একদিন যখন দেখলাম তুমি তোমার স্কুলের বান্ধবীর সাথে হেসে হেসে এক মনে ফোনে কথা বলছো, রাগে ভাবলাম তোমার নামে মামলা করব। রূপান্তর বলল, রাগ করে তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে গেলে বোকার মতো। তোমার অ্যাক্সিডেন্টের খবরটা যখন এলো না, মনে হচ্ছিল পরি আমি মরে গেছি। রূপান্তরের দিকে ঘুরে গিয়ে তার মুখে হাত চাপা দিয়ে পরি বলল, ছি, এরকম কথা প্লিজ কোনো দিনও বলো না রূপ, আমার খুব ভয় লাগে। রূপান্তর বলে, ভয়ের কি আছে? আচ্ছা, তোমাকে ছেড়ে, বাড়ির সবাইকে ছেড়ে, আর আমাদের আদরের সোনা ছেলেটাকে ছেড়ে এই বন্ধন কাটিয়ে আমি কোথায় যাব বলো তো? পরি বলে, এই বন্ধন কাটিয়ে তোমাকে আমি যেতেও দেব না কোথাও, বুঝলে? চেষ্টাও করো না, তাহলেই তোমার নামে কেস করে দেব। উকিল কি এমনি এমনি হয়েছি নাকি? রূপান্তর মুচকি হেসে বলে ওঠে, বাহ বাহ, কি চাঁদরেন উকিল বউ আমার।